এবার দৃঢ় অবস্থান নিয়েছে তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে আঙ্কারা। গাজার ত্রাণ সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে সরাসরি মাঠে নামার ইঙ্গিত দিয়েছে তুরস্ক। সম্প্রতি হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং তার প্রতিনিধি দল বৈঠক করেছে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, বৈঠকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপায়, গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনার মোকাবিলা এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। যদিও বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এটি তুরস্কেই অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে হামাস নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে আঙ্কারা দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং যে কোনো নতুন দখল প্রচেষ্টার বিরোধিতা করবে। ইসরায়েল সম্প্রতি রাফা শহর সহ গাজার প্রায় ৩০% এলাকা জুড়ে সীমান্ত বরাবর নিরাপদ অঞ্চল সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযান শুরু করেছে। গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে এবং সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। মানবিক সহায়তা এখন অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। গাজার মানবিক বিপর্যয় রোধে এবার সেখানে ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছে দিতে তুরস্ক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে দাবি দেশটির একাধিক গণমাধ্যমের। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্নির্মাণ এবং অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আগ্রহী। একই সাথে তারা জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে গাজা পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের জন্য মিশরীয় প্রস্তাবের তাৎক্ষণিক বাস্তবায়ন দেখতে চায়, আর এতে সম্মতি রয়েছে তুরস্কেরও। তবে হামাস সম্প্রতি ইসরায়েলের ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং চলমান যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য একটি বিস্তারিত চুক্তির আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে গাজা অঞ্চলে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের একতরফা সামরিক অভিযানে গত মাসে কমপক্ষে ১৬৯১ জন নিহত হয়েছেন, যার ফলে এই যুদ্ধ শুরু হওয়ার পর নিহতের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। নিহতের সংখ্যা কেবল অস্ত্রের আঘাতে বাড়ছে এমন নয়, ইসরায়েল সব ধরনের ত্রাণ সহায়তার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এমন অবস্থায় অনাহারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন অবস্থায় সব ধরনের নিষেধাজ্ঞা এবং বাধাকে উপেক্ষা করে তুরস্ক গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে এরই মাঝে প্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করেছে। তুরস্কের এমন সরাসরি হস্তক্ষেপ এবং সেনা মোতায়েনের প্রস্তুতি ফিলিস্তিন সংকটে এক নতুন মোড় আনতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ও ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হলেও ইসরায়েলের জনগণের মধ্যেও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের প্রকাশ্য প্রতিবাদ মূলত ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থনের বার্তা যেমন বহন করছে, তেমনি দীর্ঘ ১৮ বছরের শাসনামলের পরও জনগণের কাছে নেতানিয়াহু যে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন তার ইঙ্গিতও বহন করছে। ২০২৫ সালের মার্চে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায় ৭৩% ইসরায়েলি নাগরিক মনে করেন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। অন্যদিকে টাইমস অব ইসরায়েলের এক জরিপে ৬০% মানুষ নেতানিয়াহুর পদত্যাগ চাইছেন, যেখানে কেবল ৩১% চান তিনি পদে থাকুন। এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত করে যে নেতানিয়াহুর নেতৃত্বে জনগণের আস্থা হ্রাস পাচ্ছে, যা ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেমোক্র্যাটস পার্টির ইয়াইর গোলানের অবস্থান ইসরায়েলের বর্তমান ডানপন্থী সরকারের বিপরীতে একটি মানবিক ও বাস্তবসম্মত বিকল্প উপস্থাপন করছে। তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই রাষ্ট্র সমাধানই ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য। কিন্তু বাস্তবতার রথ চলছে উল্টো পথে। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু। এই ১৮ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যাকারী নেতানিয়াহুর শেষ পরিণতি কি হবে তা দেখার জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব। একজন ক্ষমতালোভীর রক্তের পিপাসায় এ যাবৎ শহীদ হয়েছে ১.৫ লাখেরও বেশি ফিলিস্তিনি, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ১,১৬,৫০৫ জন। এই মানুষ হত্যাকে ঠিক কত বছর ইসরায়েলের আত্মরক্ষা বলে বাজারে বিক্রি করে ক্ষমতায় টিকে থাকবেন নেতানিয়াহু?
একটা দেশের মোট জনসমষ্টির অর্ধেকেরও বেশি মানুষের বিরুদ্ধে গিয়ে ঠিক কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু? যুক্তরাষ্ট্রের পক্ষে কি একটা দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতার গদিতে টিকিয়ে রাখা সম্ভব? এমন প্রশ্নই ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহলের সর্বত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় অভিযান চালালেও ভেতরে কিছু স্পষ্ট অসন্তোষ রয়েছে। সেনাপ্রধান হার্জি হালেভি নতুন স্থল অভিযানের বিষয়ে জনসমর্থন ছাড়া মন্তব্য করতে রাজি হননি, যা ব্যতিক্রমী সতর্কতা। একই সঙ্গে 15 জন চিকিৎসাকর্মী নিহত হওয়ার ঘটনায় এক উপকমান্ডারকে বরখাস্ত করা হয়েছে তদন্তে পেশাগত ব্যর্থতা পাওয়া যাওয়ায়। এসব ইঙ্গিত দেয় যে আইডিএফ এর ভেতরে কৌশলগত দ্বিধা ও চাপ বাড়ছে, যা ভবিষ্যতে সেনা চলাচল ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ফিলিস্তিনের চলমান হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ থাকলেও তা এখনও ইসরায়েলের নীতি বদলাতে যথেষ্ট নয়। ইতোমধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলিদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। পাশাপাশি আন্তর্জাতিক ফৌজদারি আদালতও নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা নজিরবিহীন। ইসরায়েলের নেতানিয়াহু বিরোধী গণ অভ্যুত্থান নাকি বিশ্ব নেতাদের হস্তক্ষেপে শান্তির সূর্য উদিত হবে গাজার রক্তসাগরে? একটা সোনালী সকালের অপেক্ষায় কাটছে গোটা বিশ্বের শান্তিকামী মানুষ। আয়াতুল্লাহ খামেনিকে অনেক হুমকি ধামকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়ে সবসময় মুচকি হেসেছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। শেষ পর্যন্ত খামেনির মুচকি হাসি চওড়া হলো। খামেনির কৌশলী চালে কুপকাত হলেন ট্রাম্প। কেননা বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া এখন ইরানের মিত্র। যে চুক্তি দুই দেশের মধ্যে হয়েছে তাতে মোটা দাগে বলা যায় ইরানের যে কোনো বিষয়ে ছাতা ধরে দাঁড়িয়ে থাকবে রাশিয়া। অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল ইরানের পারমাণবিক ইস্যুতে এন্ট্রি নিতে পারে রাশিয়া। সে কথা যে মিথ্যা নয় তা অবশেষে প্রমাণিত। যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় রাশিয়া এখন নিজেকে উপস্থাপন করছে মধ্যস্থকারী ও গ্যারান্টার হিসেবে। ট্রাম্প প্রশাসনের ডিল, ফাস্ট চাপের কৌশল ও ইরানি কৌশলিক কূটনীতি এবং তৃতীয় শক্তি হিসেবে রাশিয়ার আবির্ভাব, এই ত্রিমুখী ভারসাম্য বদলে দিচ্ছে পারমাণবিক চুক্তির প্রচলিত হিসাব। সম্প্রতি ইতালির রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সমঝোতার পথ যে খুব মসৃণ তা বলার উপায় নেই। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের হাতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস বা বিদেশে স্থানান্তরিত হোক। এর বিপরীতে ইরান নিজের ভূখণ্ডের বাইরে কোনোভাবেই মজুদ পাঠাতে রাজি নয়। এক প্রস্তাব অনুযায়ী ইরানের ইউরেনিয়াম মজুদ সরিয়ে রাশিয়ায় রাখা যেতে পারে এবং চুক্তি ভঙ্গ হলে সেই ইউরেনিয়াম ফেরত দেওয়ার দায়িত্ব থাকবে মস্কোর উপর। এই মডেল কার্যকর হলে শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কেই নয়, ইউরোপীয় শক্তিগুলোর কূটনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়বে। কারণ 2015 সালের চুক্তিতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন যেভাবে গ্যারান্টার হিসেবে ছিল, এবার রাশিয়া সেই জায়গা নিতে পারে। তবে বিশ্বজুড়ে ঘুরছে একটাই প্রশ্ন, এত দেশ থাকতে রাশিয়া কেন ইরানের সঙ্গে হাত মিলালো? রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে কারিগরি সহায়তা দিয়ে এসেছে। ফলে ইরানের উপর তাদের প্রভাব অন্য অনেকের তুলনায় বেশি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই ভূমিকা আরও জটিল ও কৌশলী করেছে। যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার এই সংযুক্তি যেমন কিছুটা নিশ্চয়তা তৈরি করবে, তেমনি নতুন কূটনৈতিক নির্ভরতার জন্ম দিবে। বিশ্লেষকদের মতে রাশিয়া এখানে শুধু মধ্যস্থকারী নয়, বরং ভবিষ্যৎ সংঘর্ষের ইন্স্যুরেন্স পলিসি হয়ে উঠতে পারে। তবে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক আলোচনাকে খুব দ্রুত শেষ করতে চান। বিশেষ দূত স্টিভ উইটকফের লক্ষ্য 60 দিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত করা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার কূটনৈতিক অবস্থানে অনড়। তার চুক্তির হিসেব নিকেশ এত কম সময়ে মীমাংসা হবে না। চুক্তির গ্যারান্টি সিস্টেম নিয়েও বিরোধ রয়েছে। ইরানের দাবি, মার্কিন কংগ্রেসের অনুমোদিত চুক্তি ছাড়া আর কোনো প্রতিশ্রুতি টেকসই নয়। এদিকে আলোচনার ঠিক আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ এই সমীকরণকে আরও ঘনীভূত করেছে। এই সফর কেবল ইরান সৌদি সম্পর্কের উষ্ণতা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। এতে ইঙ্গিত স্পষ্ট, ইরান বুঝিয়ে দিল প্রতিবেশী শক্তিরাও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপের বিরুদ্ধে এক ধরনের নীরব ঐক্য গড়ে তুলতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই আলোচনা 3টি পথে যেতে পারে। প্রথমত, যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদী চুক্তি চাপিয়ে দেয়া। দ্বিতীয়ত, রাশিয়ার মধ্যস্থতা
মধ্যস্থতায় নতুন কাঠামো তৈরি করে চুক্তি স্থায়ী করা, আর না হলে আবারও অচল অবস্থা। যদিও ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক টেবিলে এটি সবচেয়ে সম্ভাবনাময় সমঝোতা হিসেবে বিবেচিত হচ্ছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের এই নতুন আলোচনায় সত্যিকারের মধ্যস্থকারী হয়ে উঠেছে রাশিয়া। সমঝোতা হলে কূটনৈতিক ইতিহাসে এটি হবে নতুন এক অধ্যায়, আর যদি ভেঙে যায় তাহলে বিশ্ব রাজনীতিতে আরও বড় সংঘাতের পথ খুলে যেতে পারে।